স্বাগত কিশওয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবং আজকের আলোচনার বিষয় আমাদের মানবাধিকার সুশাসন সংস্কারের প্রতিশ্রুতি। এবং এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং তার সাথে রয়েছেন বিএনপির মানবাধিকার কমিশনের সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার মাহিউদ্দিন চৌধুরী। প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে এবং তার পাশাপাশি আসলে কথা বলতে চাই যে আমরা যখনই মানবাধিকার নিয়ে কথা বলি বর্তমান প্রেক্ষাপট দিয়ে যদি আসলে শুরু করি, সরকারের যখন মুখ্য ব্যক্তি একজন নোবেল জয়ী থাকেন, স্বভাবতই কিন্তু সবাই আশা করেন যে সেই দেশটি বা সেই সরকারটি মানবাধিকার বিষয়ে যথেষ্ট সোচ্চার থাকবেন এবং বিভিন্ন ক্ষেত্র কিন্তু চলে আসেন। এবং উপদেষ্টা মণ্ডলীদের কথায়ও যদি আমরা যাই, বারংবারই কিন্তু আমরা শুনেছি যে তারা বলেছেন যে আগে মানবাধিকারকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং সেই সংস্কার সর্বোচ্চ হবে। তবে সেক্ষেত্রে থেকে যদি শুরু করি, 5 আগস্ট পূর্ববর্তী এবং 5 আগস্ট থেকে আজ ডিসেম্বরের 13 তারিখ সুশাসন মানবাধিকারের কতটুকু রয়েছে, কতটুকু বর্তমান পরিস্থিতি রয়েছে তা নিয়ে যদি শুরু করি। দাদা, দেখুন, আমাদের 5 আগস্টের পরের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে আমাদের সবচাইতে বড় আশঙ্কার জায়গা এবং সবচাইতে আশার জায়গায় দুটো বিষয় কিন্তু একই সাথে উঠে এসছে। আশা হচ্ছে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের বঞ্চনা থেকে নানান বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের দাবি দাওয়াগুলো হাজির করছি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের পরিবর্তনের জন্য নানাভাবে সোচ্চার হয়েছে। একই সাথে কিন্তু দেখবেন আপনার আমাদের আশঙ্কা তৈরি হয়েছে যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভগুলোর বিস্ফোরণ আবার খুব ভয়াবহ সহিংসভাবে হয় কিনা। কিছুটা আশঙ্কা ছিল যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আসলে প্রচণ্ড রকমের একটি হামলার শিকার হবেন, হত্যার শিকার হবেন, কিন্তু হয়েছে বেশ কিছুটা, কিন্তু যেভাবে যে স্কেলে হবে ভেবেছিলাম সেভাবে কিন্তু আসলে হয়নি। ফলে রাজনৈতিকভাবে বলুন, দেশের মানুষ তাদের নিজের অবস্থান থেকে বলুন, তারা কিন্তু সংযম দেখিয়েছে, এটা কিন্তু সত্যি। কিছু কিছু ঘটনা ঘটেছে যেটা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন রকমের ঘরবাড়ি এবং তাদের স্থাপনায়, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে। 5 থেকে 8 আগস্টের মধ্যে 8 আগস্টের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এবং এই গতকালকেও একটি পত্রিকার রিপোর্টে দেখছিলাম যে 135টি ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে সেরকম অভিযোগ আমরা পাচ্ছি এবং রাষ্ট্রীয় পর্যায়েও প্রায় 80টির মতো ঘটনার স্বীকার করে নেওয়া হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে এবং এর বাইরে যে বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা আমরা বলি, অর্থাৎ পুলিশ বিশেষত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকার ফলে অনেক ক্ষেত্রে পুলিশ আসলে নিষ্ক্রিয় থেকেছে। এখনও পর্যন্ত পুলিশ সক্রিয় হয়েছে সেটা বলাটা খুবই মুশকিল। একই সাথে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পুলিশ বিভিন্ন জায়গায় নিজেরাই আক্রান্ত হয়েছে, থানা আক্রান্ত হয়েছে, এমন এমন থানা আক্রান্ত হয়েছে যেখানে আসলে কোনো সেই অর্থে শিক্ষার্থী কিংবা জনতা উপর গুলি চালানো বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি, কিন্তু থানা আক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন ধরেন কুষ্টিয়ার একটা থানার কথা আমি বলতে পারি, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, এরকম অনেক উদাহরণ আছে। সেখানে হয়তো 3 দিন আগে একজন কনস্টেবল জয়েন করেছেন, তিনি হামলার শিকার হয়েছেন, তিনি দেখেছেন বিভৎসতা কীরকম। তো তাদের এই পুলিশের যে নিজেদের ট্রমা যেটা, সেটা নিয়ে কিন্তু কথা বলার মতো পরিবেশ তৈরি হচ্ছে না। পুলিশকেও যে আসলে তাদেরকেও আমার যে কনফিডেন্সে নেওয়ার যে ব্যাপার, সেই আলোচনা খুব বেশি দূর এগিয়েছে বলে কিন্তু আমরা এখনও পর্যন্ত শুনিনি। কারণ পুলিশ ছাড়া আপনি এই সোসাইটি চলবে না, এই রাষ্ট্র চালানোটা আসলে খুবই মুশকিল হবে। পুলিশের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার ছিল সেটা না করার ফলে যেটা হচ্ছে, আমরা ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা সুশাসনের কথা যেটা বলছি, সেখানে দেখবেন পুলিশ এমন একটা বাহিনী, রাষ্ট্রকে আমরা ধারণা করি হচ্ছে রাষ্ট্র একটি বল প্রয়োগকারী প্রতিষ্ঠান। সে বলটা কীভাবে প্রয়োগ করে, সে তার বল প্রয়োগ করার অন্যতম অনুষঙ্গ কিন্তু পুলিশ। তো পুলিশকে তো সময়ে সময়ে আপনাকে হার্ডলাইনে যেতেই হবে, সেটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। এখন হার্ডলাইনে যাওয়ার ব্যাপারটা নিয়ে নানান ধরনের আলাপ আছে। গত 15.5 বছর আমরা আওয়ামী লীগের পিরিয়ডটাতে বলেছি যে পুলিশ এক্সেসিভ ফোর্স ইউজ করেছে। তারা যতটুকু আসলে তাদের রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী তাদের যতটুকু ফোর্স অ্যাপ্লাই করার কথা ছিল তার চেয়ে অনেক বেশি করেছে। তাদের আচার আচরণ, পলিটিক্যাল আচার আচরণ ছিল, সেটা তো পুলিশ কর্মকর্তারা নিজেরাও বলছেন এখন যে তাদেরকে পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে।
সেই ফোর্স নিয়ে নানান ধরনের কথা হতে পারে যে কতটুকু বল তারা প্রয়োগ করবেন, কিন্তু বল প্রয়োগ করবেন এটা কিন্তু একটা স্বীকৃত বিষয় যে রাষ্ট্রের একটা শক্তি হিসেবে তারা বল প্রয়োগ করবেন। এখন যখন আমরা কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি, যেখানে হয়তো সরকারি সম্পত্তি হতে পারে, ক্ষতি হতে পারে, কিংবা কোনো জানমালের ক্ষতি হতে পারে, সেখানে তাকে যেভাবে যে ফোর্স নিয়ে আসলে হাজির হতে হবে বা যেই ক্যারেক্টারটা তার এখানে রোল প্লে করার কথা, সেটা কিন্তু আমরা করতে দেখছি না। কারণ এখানে দুটো ব্যাপার আছে। এক হচ্ছে আবার করতে গিয়ে যদি সে হামলার শিকার হয় কিংবা যদি মামলার ভয়টা তার কাজ করছে, এটা হলে তো আমার নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের বাধা থাকবে। ফলে এই দ্বিমুখী একটি পরিস্থিতির মধ্যে কিন্তু পুলিশ পড়ে গেছে। এইটার থেকে উত্তরণের জন্য গত 4 মাসের মধ্যে কোনো আলোচনা সেভাবে এগিয়েছে তা কিন্তু আমরা দেখিনি। এটা খুব জরুরি ব্যাপার ছিল। ফলে ওভারঅল যে সিচুয়েশন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সুশাসনের জায়গায়, আমি যদি কেবলমাত্র ওই জায়গাটাকেও ধরছি, সুশাসন শব্দটা আসলে অনেক বড়, এর ব্যাপ্তি অনেক বেশি, অনেক কিছু বিষয় এখানে আলোচনার বিষয় আছে। আমি জাস্ট একটা সেগমেন্ট নিয়েই বলছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি অর্জন নেই, আমাদের এখনো পর্যন্ত অনেক কিছু কাজ সেখানে করতে হবে। পুলিশ সরকার নিয়ে দিনের বেশি সময় হয়ে গেছে সুশাসন নিয়ে আসলে যখন আমরা কথা বলছি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার মাহাদিন চৌধুরীর কাছে আসলে এবার যেতে চাই। পুলিশ নিয়ে কথা হচ্ছিল। পুলিশের আমাদের যে কোনো রাষ্ট্র বা যে কোনো সমাজের আসলে ভারসাম্য রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা গুরুত্ব অনেক, এবং সুশাসনের কথা যখন আমরা বলছি, সুশাসনটা আসলে প্রতিষ্ঠিত করতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই ভূমিকা রাখে। তবে সেখানে যখন পুলিশরাই নিজেরাই ভীত, বিভিন্ন ক্ষেত্রে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংগঠনকে আমরা দেখেছি যে তারা হয়তোবা অতটা ভোকাল হচ্ছে না, কিছু ক্ষেত্রে মব জাস্টিসের তারাও শিকার হয়েছেন। এবং এই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে চাই, পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মব জাস্টিসের শিকার হচ্ছে, মানবাধিকার কতটুকু সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে? দেখুন, দাদা যেরকম বললেন, আমরা যে 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশার পারদ যেখানে ছিল, এখন পর্যন্ত আমরা ওরকম দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি এবং কাজ করছে এবং নির্ভয়ে কাজ করছে, এরকম উদাহরণ কম। উল্টো আমরা আজকে দেখতে পেলাম যে র্যাবের মহাপরিচালক উনি অ্যাডমিট করলেন যে 2009 থেকে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সব কিছুর জন্য উনি ক্ষমা চাইলেন। এটি একটি পজিটিভ দিক। এর মানে এর থেকে আমরা বুঝতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের ভুল বুঝতে পারছে। আমরা আশা করি এই বুঝতে পারার বিষয় থেকে তারা আস্তে আস্তে আরও প্রোয়েক্টিভ হয়ে উঠবেন। আর এছাড়া অতীত তো ভোলা যাচ্ছে না। আপনার 5ই আগস্টের পূর্বে 2009 থেকে আমরা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 3180টি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। অধিকারের হিসাব অনুযায়ী 708টি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই প্রত্যেকটি ঘটনার যেন আলাদা আলাদা বিচার হয় এবং পুলিশ, র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা আছে তারা যেন নির্ভয়ে নিশ্চিন্তে নিরপেক্ষভাবে কাজ করে প্রতিটি ঘটনার যেগুলোর বিচার এখনো হয়নি সেগুলো যাতে একটি প্রপার বিচারের জন্য যা করার দরকার তারা যাতে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আমি আশা করি এখনও হোপলেস সিচুয়েশন না, আস্তে আস্তে সিচুয়েশন আরও ডেভেলপ করবে। আজকে যে বক্তব্য দিয়ে শুরু করলাম যে র্যাবের মহাপরিচালকের ক্ষমা চাওয়ার মধ্য থেকে বোঝা যাচ্ছে যে তাদের একটা বোধোদয় আপনার সাথে একটু যোগ করতে চাই, গত 3 থেকে 4 দিন আগে কিন্তু পুলিশের নতুন আইজিপিও কিন্তু তাদের জুলাইয়ের যে মুভমেন্ট ছিল সেটা নিয়েও কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও কিন্তু চেয়েছেন ইনফরমালি। এবং সেক্ষেত্রে কি মনে করছেন যে সকল আইন শৃঙ্খলা বাহিনীকেই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিছুটা জনগণ থেকে দূরে ঠেলে ফেলা হয়েছে দেখি তারা এখন আগ্রাসী একটি পর্যায়ে, মানে আসলে তারা এখন মব জাস্টিসের শিকার হচ্ছেন কিনা? মব জাস্টিসের শিকার তো তারা হচ্ছেন অবশ্যই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বৃহত্তর সিলেট বিভাগের বানিয়াচং থানায় দেখেছি যে পুরো থানা পুড়িয়ে দিয়ে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন থানাতে অ্যাটাক হয়েছে, ঢাকাতে হয়েছে। আমি মনে করি যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে
ক্ষমা চেয়ে বোধোদয় হওয়ার পর ওনারা যদি এর পরবর্তী কার্যক্রম ওনারা ঠিকমতো ভবিষ্যতে করেন, মানুষ হয়তো ওনাদেরকে ক্ষমা করে দিবেন। এবং ওনাদের অতীতের কর্মকাণ্ড বলে দেয় যে পুলিশ প্রশাসনের একটা সময় ছিল যে আমাদের সাধারণ জনগণের ধারণা ছিল যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং পক্ষপাতমূলক আচরণ করেছেন। রক্ষকের ভূমিকায় ওনারা না থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি আশা করি ওনারা এই পরিস্থিতির বদল হবে। এই সরকার প্রপার মানবাধিকার সুনিশ্চিত করার জন্য যখন যেভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা করবেন। উদাহরণস্বরূপ বলতে পারি যে মানবাধিকার কমিশন গঠন থেকে শুরু করা। এখন মানবাধিকার কমিশন এখন কিন্তু নাই। ওনারা যোগ্য নিরপেক্ষ লোক দিয়ে মানবাধিকার কমিশন গঠন করবেন এবং অতীতে গত 15 বছরে হয়ে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন। অবশ্যই। এবং এবার আসলে প্রশ্নটা করতে চাই জ্যোতির্ময় বড়ুয়ার কাছে, পুলিশের প্রতি আগ্রাসী ভূমিকা আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। তবে তাদের আসলে আহত বা নিহত কতজন হয়েছেন? জুলাই থেকে শুরু করি, যদি আমি জুনের 5 তারিখ থেকে যদি আমি বলি যে ছাত্রদের এই মুভমেন্ট শুরু হয়েছে, আন্দোলনে শুরু হয়েছে, সেই জুনের 5 থেকে শুরু করে অগস্টের 5, তার পরবর্তী সময় পুরোটা সময় কিন্তু এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে। পুলিশ আসলে কতজন আহত বা নিহত হয়েছেন কিংবা বিভিন্ন বাহিনীরও সেই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আপনার কাছে আছে? না, এটা আসলে পলিটিক্যালি নানানভাবে পরাজিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তরফ থেকে একটা বড় রকমের একটা সংখ্যা বারবার করে বলা হচ্ছে কাউন্টার করার জন্য পুরো ইস্যুটাকে। আমার মনে হয় যেটা পুলিশ বিভাগের কাছে এই তথ্য থাকবে, কারণ হচ্ছে কে কখন কোন সময়ে কোন অবস্থাতে ডিউটিতে ছিলেন, ডিউটিতে যাওয়ার আগে তাদেরকে তাদের ডায়েরি মেনটেন করতে হয়, সেখানে তাদের হিসেব থাকবে, রেজিস্টারের মধ্যে তাদের নাম, তাদের কোন কোন আর্মস অ্যামুনিশন নিয়ে বের হয়েছেন সেটা পর্যন্ত তাদেরকে লিখে থানা থেকে বের হতে হয়। ফলে এই তথ্য বের করা খুব একটা কঠিন কিছু না। এটা পুলিশের বর্তমান যিনি প্রধান এসছেন আইজিপি মহোদয়, তিনি যদি উদ্যোগ নেন তিনি আসলে বের করতে পারবেন কতজন ফেরেননি চাকরিতে এবং কতজন আসলে জেনুইনলি মিসিং, কারণ তাদের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত তথ্য তো তাদের ডিপার্টমেন্টের কাছেই রয়েছে। এটাও আমি মনে করি যে সামনে আসা উচিত, কারণ কিছু হত্যাকাণ্ড হয়েছে যেটা ওই সময়েই ঘটেছে, একদম আন্দোলন যখন খুবই তুঙ্গে সে সময়ে ঘটেছে, সেগুলো তো আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে সেগুলো ছিল। কিন্তু যেহেতু মিডিয়াকেও ব্ল্যাক আউট করা হয়েছে, ইন্টারনেটটাকে রীতিমতো কমপ্লিট ব্ল্যাক আউটের মধ্যে ছিল, ফলে এই তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণে কিন্তু গুজব তো ছড়িয়েছেই নানানভাবে। সেই গুজবের অনেকেই বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করছেন। এখন এই গুজবগুলোকে প্রশ্রয় না দিয়ে বরং সেই সঠিক তথ্যটাও সামনে আসা উচিত। সেখানে যারা জড়িত ছিলেন বা নিরপরাধ কেউ যদি আসলে সেরকম হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন, তারও তো আসলে রাইট আছে আইনের আশ্রয় নেওয়ার, বা তার পরিবারগুলো ভুক্তভোগীরা যারা বা ভিক্টিমের পরিবারে যারা আছেন এখন তাদেরও অধিকার আছে হচ্ছে আইনের আশ্রয় নেওয়ার। সেই বিষয়গুলোকে পুলিশ বিভাগই পরিষ্কার করতে পারবেন। পুলিশের সংস্কারের আলাপ কিন্তু চলছে, পুলিশ সংস্কারের জন্য আলাদা একটা কমিশন হয়েছে, তারাও কিন্তু এই বিষয়টাকে আলাদাভাবে নিতে পারবেন, যে কারণ সংস্কারের আলাপটা তো উঠেছে পুরো প্রেক্ষাপট এই জুলাই আগস্টের ঘটনাটাকে কেন্দ্র করেই। ফলে তাদেরও এই আলোচনাগুলো আসা দরকার যে পুলিশের নিজেদের কাজের ক্ষেত্রে তাদের নিজের প্রোটেকশনের ব্যাপারটাও তো চিন্তা করতে হবে, কারণ আপনি তাকে যদি প্রোটেকশন না দেন, সে আপনার প্রোটেকশনের জন্য লাইফ রিস্ক নিয়ে কেন কাজ করতে যাবে? সেটা আইনের মধ্যেও কিন্তু পরিষ্কার করে বলা আছে তার নিজের প্রোটেকশনের জন্য। এমনকি সে তার নিজের জীবন বাঁচাতে গিয়ে অন্য কোনো ব্যক্তির জীবন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তার, অর্থাৎ রাইট টু সেলফ ডিফেন্স যেটা, সেটা আমার যেরকম সেটা পুলিশের ক্ষেত্রেও কিন্তু একই। এবং সরকারি সম্পত্তি কিংবা অন্য কোনো ব্যক্তির কেউ প্রাণ নেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের ওই এখতিয়ার আছে সেই ব্যক্তির প্রাণ নেওয়ার। অর্থাৎ এর মধ্যে ব্যালেন্সের ব্যাপার আছে, যদিও এগুলো খুবই সাবজেক্টিভ টেস্ট। আমরা আইনের ভাষায় বলি যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই আপনার, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা সঠিক হয়েছে, কোনটা এক্সেসিভ ফোর্স, কোনটা সঠিক ফোর্স না। তো এগুলোকে আমার মনে হয় যে বিচার বিশ্লেষণে নিয়ে আসা উচিত এবং এই তথ্যগুলো সামনে আসা উচিত জনগণের জানার জন্য। অবশ্যই। এবং একটি ছোট্ট বিরতি নিতে চাই এবং তারপর আসলে আমরা এই কমিশন নিয়ে বারংবার আমাদের কথার প্রেক্ষাপটে চলে আসছে, কমিশন নিয়ে কথা বলতে চাই, মানবাধিকার সংস্কার কমিশন নিয়ে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরও একবার কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এবং আজ আমাদের বিষয়বস্তু মানবাধিকার সুশাসন সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে, এবং আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এবং আমাদের সাথে আছেন বিএনপির মানবাধিকার সেল এর সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার মাহদিন চৌধুরী। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে। এবং বিরতির আগে আসলে আমরা কমিশন নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন কমিশন নিয়ে কথা বলছিলাম, এবং তাদের গঠনের পাশাপাশি কথা প্রসঙ্গে কিন্তু চলেই আসে যে তারা একজন আরেকজনের সাথে, সেটা গুম কমিশন হতে পারে, সেটা সংবিধান কিংবা পুলিশ, সবাই কিন্তু একজন আরেকজনের সাথে ইন্টাররিলেটেড। এবং সেই রিলেশন নিয়েই যদি আসলে আমরা কথা বলি, মানবাধিকার কতটুকু আসলে কমিশন, যেহেতু মানবাধিকার কোনো কমিশন আমাদের এখন পর্যন্ত নেই, মানবাধিকার প্রতিষ্ঠায় এই কমিশনগুলো কতটুকু কাজ করছে এখন পর্যন্ত, গঠন থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত, আসলে জানতে চাই। জ্যোতির্ময় বড়ুয়াকে যদি শুরু করি। দেখুন, আমরা মাত্রই বিগত 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পার করে এলাম। আমাদের ইউএন হিউম্যান রাইটস ডিক্লারেশনের দিন 10ই ডিসেম্বর ছিল বলে আমরা সারা পৃথিবীব্যাপী এই মানবাধিকার দিবসটা পালন করি। আমাদের দেশের ব্যতিক্রম না। আমাদের সংবিধানে, বিদ্যমান সংবিধানে 3য় অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে, সেগুলো মূলত ইউএন হিউম্যান রাইটস ডিক্লারেশন যেটা, সেখান থেকেই আসলে অনেকগুলো বিষয়কে আমরা নিয়েছি। ফলে যখনই আপনি মানবাধিকারের প্রশ্ন আসবে বাংলাদেশে, যখন সেই মৌলিক অধিকারগুলোর স্বীকৃতির প্রশ্ন আসবে, তখন সংবিধান হচ্ছে আমাদের কোর আইন, মৌলিক আইন। সেই সংবিধানেরই সংস্কারের আলাপ আলোচনা চলছে। সেখানে আসলে এই অধিকারগুলোকে কিভাবে স্বীকৃতিটা আরও দেওয়া হচ্ছে বা কী চিন্তা করা হচ্ছে, কোন সংস্কারের আলাপ হচ্ছে, সেটা সেক্ষেত্রে খুবই জরুরি। এই পাশাপাশি হচ্ছে আপনাকে যেটা চিন্তা করতে হবে, এর সাথে যে পুলিশের সংস্কারের কথা আসছে, পুলিশের সংস্কারের ক্ষেত্রে তারাই তো আসলে এনফোর্সের জায়গাটাতে ফ্রন্ট লাইনে থাকেন। ফ্রন্ট লাইনে থাকলে তাদের ভায়োলেশন হলে কী হবে, বা অন্য কারো যদি হিউম্যান রাইটসের ভায়োলেশনের প্রশ্ন থাকে, সেগুলোকে কীভাবে দেখা হবে। একই সাথে মাদিন একটু আলোচনা তুলেছিলেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে সবাই পদত্যাগ করেছেন, এখন পর্যন্ত কেউ নেই। এই হিউম্যান রাইটস কমিশনটাকে নিয়ে একটু আলাদা করে বলা প্রয়োজন। এই যে আইনটা আছে, এই আইনটার যে তাদের যে ফরমেশনের মধ্যে এত দুর্বলতা, এবং কিভাবে তাদের ফান্ডিংটা কিভাবে হবে, সেগুলো সবটাই এত সরকারের উপর নির্ভরশীল। ফলে এটা একটা আমলাদের নিজস্ব ক্লাবে পরিণত হয়েছিল। পরপর 3বার কিন্তু দেখবেন আপনি প্যারিস চুক্তির লঙ্ঘন করে সেখানে আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে হিউম্যান রাইটস কমিশনার হিসেবে। এখানে আমলাকে নিয়োগ দেওয়ার আসলে যত আমলা কমানো যাবে, সেটাই হচ্ছে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত যে সাব কমিটি, সেই সাব কমিটি কিন্তু প্রতিবারই বাংলাদেশকে বলে আসছে যে এই আমলার উপরে নির্ভরশীলতা যেন কমায়। সেটা হয়নি, কিন্তু পরপর 3বার হয়েছে ভায়োলেশন করে। এইটাকে যদি আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে দেখি, যে প্রাথমিক একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান না, কিন্তু তাদের কাজ করার যে ব্যাপ্তি, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও যদি দেখি, এই একই ধরনের সংগঠনগুলো যেভাবে কাজ করে, আমরা ভারতেও যদি দেখি, তারা কিন্তু অনেক পাওয়ারফুল। তাদের কথাগুলো কিন্তু মানতে এবং শুনতে অনেকে বাধ্য হয়, আইনের মধ্যে যদিও সেই বাধ্যবাধকতা নেই। এগুলো তো চর্চার বিষয়। ক্ষমতা আপনি পেলেই হবে না, ক্ষমতা কিভাবে চর্চা করবেন সেটা একটা বিষয়। আমাদের এখানে মূল সমস্যা হয়ে যায় যে আমরা এত নতজানু থাকি সবসময় সরকারের যারা থাকেন তাদের প্রতি, নানান সুযোগ সুবিধা, নানান কিছুর কারণে আমরা কিন্তু ওই প্রতিবাদী চরিত্রটা এদের হতে দেখি না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কথাই যেমন ধরেন, তাদের যে ক্ষমতাগুলো দেওয়া আছে, তারা যদি সঠিকভাবে সেটা চর্চা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত যত অনিয়ম তৈরি হয়েছে বিগত সময়ের মধ্যে, তার অনেকখানি হতো না, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের সেই এম্পাওয়ারমেন্টটা কিন্তু তৈরি হয়নি, এক্সারসাইজও করেননি, বা করতে গেলে করতে দেওয়ার মতো পরিবেশও তখন ছিল না। সবগুলো মিলিয়ে হচ্ছে এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়। ফলে আমরা যদি এখন থেকে অন্তত আমাদের বিগত দিনের ভুলগুলো থেকে যদি অন্তত এইটুক শিক্ষা নেই যে আমরা মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেব, এবং সংবিধানের মধ্যে সেই সংস্কারগুলো নিয়ে আসা যেটা আসলে আমাকে সত্যিকার অর্থে আমার অধিকারগুলোর স্বীকৃতি দেবে, এবং পুলিশকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে এসে এমন একটা জায়গায় তাকে স্থাপন করা, সে সত্যিকার অর্থেই জনসেবক হয়ে উঠবে। সে কোনোভাবেই যেন তার অথরিটি, পিপলের উপরে যেন তার অথরিটি সে ক্লেম করতে না পারে। আমরা কিন্তু সেটাই দেখেছি বিগত সময়ে। পুরো আওয়ামী লীগ পুরো একটা বাহিনীর ক্যারেক্টার কিংবা বেছে বেছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ধ্বংস করতে হয়, সেটা কিন্তু পুরোপুরি চালিয়ে গেছে আওয়ামী লীগের এন্টায়ার পিরিয়ডের মধ্যে। আমরা ইনস্টিটিউশন
ডেভেলপ করাটা আমাদের খুবই জরুরি। আমাদের ব্যক্তি ডেভেলপ হয়েছিল, আমরা ব্যক্তি পূজা করেছি গত 15.5 বছর। ব্যক্তি তো আসলে মুখ্য হবে না। যখনই আপনি একটা দেশকে যখন একটা সিস্টেমের মধ্যে রান করাবেন, এটা গণতন্ত্র হোক, সেটা আমরা যে কোনো তন্ত্রের কথা যখন বলবো তখন সেটা তো সিস্টেমের মধ্যে চলবে, ব্যক্তি না। কিন্তু আমরা ব্যক্তি নির্ভর চলে গিয়েছিলাম পুরো বিষয়গুলো। ফলে এখানে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সিস্টেম এবং বিভিন্ন রুলস রেগুলেশনস আইনগুলো মানার যে ব্যাপার, এবং সেই আইনগুলোতে যথাযথ পরিবর্তন কিংবা সংস্কারের কথা যেটা আমরা বলছি সেগুলোকে নিয়ে এসে সেরকমের একটা যদি এক্সাম্পল তৈরি করতে না পারি, আবারও হয়তো একটা সময় পরে গিয়ে নতুন একটি সরকার আসবে, সেই সরকারও একই কাজগুলো চলমান সাইকেল থাকবে। চৌধুরী, আসলে আপনার কাছেও একই প্রশ্ন, এই বৃত্ত থেকে বা এই লুপ থেকে আমরা কিভাবে বের হতে পারি? কমিশনের পর কমিশন হয়তো বা তৈরি হচ্ছে, আমরা এর আগেও দেখেছি কমিটির পর কমিটি তৈরি হয়েছে, কিন্তু আসলে তার কোনো ফলাফল দেখিনি। সেক্ষেত্রে কমিশনগুলো কি একই পথে হাঁটছে কিনা? আর মানবাধিকারের সুশাসন যখন আমরা বলছি, সংস্কারের প্রতিশ্রুতি আমরা যখন দিচ্ছি, তখন আসলে বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে আসলে অবস্থাটা কেমন? দেখুন, বর্তমান সরকারের যে কমিশনগুলো ওনারা গঠন করেছেন তার মধ্যে সবগুলো কিন্তু রিফর্ম কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, ইলেকশন রিফর্ম কমিশন। শুধুমাত্র গুম কমিশনটা কোনো রিফর্ম কমিশন না। আর মানবাধিকার কমিশন বা ধরেন দুর্নীতি দমন কমিশন কয়েকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট হলো, মানবাধিকার কমিশন তো এখানে আছে, এখন বর্তমানে ওনারা পদত্যাগ করায় বর্তমানে খালি আছে। আপনি যে প্রস্তুতি করলেন, এই যে কোনো কমিশনকে কার্যকর করার জন্য সঠিক ব্যক্তি নির্বাচনটা সবচেয়ে জরুরি। সঠিক ব্যক্তি নির্বাচন করেন, সঠিক ব্যক্তি নির্বাচন করে সেই কমিশনে বসানোর পরে আনুষঙ্গিক আইন ওনারা প্রস্তাব করলে সেগুলো প্রয়োজনে পরিবর্তন করা যায়, সংস্কার করা যায়। সংস্কার সদিচ্ছা থাকলে সংস্কার এমন কোনো কঠিন বিষয় না। সুতরাং আমি মনে করি যোগ্য ব্যক্তিকে যদি এই সরকার মনে করে যে যোগ্য ব্যক্তিকে মানবাধিকার কমিশনে বসায়, তাহলে মানবাধিকার কমিশন তার অতীতের যে সার্কেলটা ছিল ব্যক্তি তোষণ, ব্যক্তি পূজা, সেখান থেকে বের হয়ে এসে একটি প্রপার এফেক্টিভ কমিশনে রূপ দিবে বলে আমি মনে করি। অবশ্যই, এবং আজও কিন্তু পরিবেশ উপদেষ্টা বলেছেন যে নির্বাচিতদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার চাওয়া, এবং তার পাশাপাশি তিনি কিন্তু একটি কথা বলেছেন যে দায়িত্ব দিয়েছে জনগণ, সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণ। সেক্ষেত্রে আমি যদি কমিশনের কথা বলি, আপনারা কি মনে করেন যে সেই কমিশনে আসলে কারা থাকবে সেখানেও জনগণের কোনো মতামত আসলে নেওয়া উচিত? যে কোনো কমিশনে কারা থাকবেন কি থাকবেন না সেটি নির্ধারিত হয় সেই একটা আইন দিয়ে। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশনের একটি আইন আছে, তো সেই আইন যারা প্রণয়ন করেন তারা তো জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ সদস্যই। ঠিক আছে, 2014, 18, 24 আমরা যা দেখেছি এটা কোনোভাবেই গণতন্ত্রের পর্যায়ে পড়ে না, বা তারপরও জনগণের ইচ্ছার প্রতিফলনেই একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যান এবং তাদের ইচ্ছার অনুযায়ী ওনারা আইন প্রণয়ন করেন। সো আমি মনে করি সংসদ সদস্যদের প্রণীত আইনের মাধ্যমে পরিপ্রেক্ষিত বিবেচনা করে যে আইন যেভাবে আমরা কমিশন গঠন করি এটা বর্তমান প্রেক্ষাপটে ঠিক আছে। আপনার সর্বক্ষেত্রে সরাসরি জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সম্ভব না। আপনি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে। সেই সিস্টেমটা আইন থেকে আসে, রুলসগুলো থেকে আসে। বাংলাদেশে কিন্তু প্রচুর আইন, প্রচুর রুলস আছে এবং সেগুলো প্রপার ইমপ্লিমেন্টেশন নাই। প্রপার ইমপ্লিমেন্টেশন হলে আমি আশা করি এই কোশ্চেনগুলো হয়তো আর আসতো না। অবশ্যই, এবং মানবাধিকার প্রসঙ্গেও কিন্তু অনেক আমরা কিন্তু এরকম আইন দেখি যার বাস্তব প্রতিফলন আমরা সচরাচর দেখি না, কিংবা বাস্তবে আসলে হয়তোবা সেটা আসলে প্রতিষ্ঠা করাও কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক কারণে সম্ভব হয় না, কিংবা আমলাতন্ত্র জটিলতা, বিভিন্ন জটিলতা কিন্তু আমরা দেখি। এবং গত কয়েক মাসের প্রেক্ষাপটে যদি বলি, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে গত কয়েক বছরে এমন অনেকে কিন্তু বর্তমানে আবার এসে বলছেন। যেরকম গুম কমিশনের কথাই যদি বলি, গুম হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যাটি বারংবার কিন্তু পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন এখনো কিন্তু অনেকেই আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় দাবি করছেন যে ইনি এখনো গুম হয়ে রয়েছেন। তাদের ক্ষেত্রে আসলে মানবাধিকারের কতটুকু প্রতিষ্ঠিত হচ্ছে? দেখেন, এই গুম তো অনেক জঘন্য একটি অপরাধ। এই অপরাধের শিকার যে পরিবারগুলো হয়েছে তাদের থেকে বড় সাফারার তো আর কেউ নাই।
যেমন একটি সংগঠন আছে, আপনি হয়তো নাম শুনে থাকবেন, মায়ের ডাক। মায়ের ডাক প্রতি বছর 10ই ডিসেম্বর ওনারা একটা প্রোগ্রাম করেন এবং ওনারা প্রতি বছরই এসে কিন্তু আমি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমি দেখেছি একই ব্যক্তি বারংবার আসছেন। হ্যাঁ, তার মানে আপনার অনেক বছর ধরে ঘুম থাকার পরেও লাস্ট আগের পলিটিক্যাল গভর্নমেন্ট তো কিছু করেই নেই, বর্তমান গভর্নমেন্ট আসার পরেও খুব যে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এসব বিষয়ে সঠিক তদন্ত করে সঠিক বিচারের নিশ্চয়তা করা আমরা এখন পর্যন্ত দেখিনি। তো আমরা আশা করি যেহেতু পুলিশ প্রশাসন, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ওনারা আগের থেকে একটু নিজেদের ভুল বুঝতে পেরেছেন, পাবলিকলি ক্ষমা চাচ্ছেন, আমরা আশা করি ওনারা নিজেদের কর্তব্যটা বুঝবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি আয়নাঘর হয়েছে, এইসব জবাবদিহিতাহীন এই ধরনের প্র্যাকটিস থেকে বের হয়ে আসবেন। এবং আরেকটা কথা আপনি যেটা বললেন যে তালিকাটা যে এক একটা সংগঠন এক এক রকমভাবে বলছে, প্রতিটি সংগঠনই কিন্তু নাম দিচ্ছে তাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আইন ও সালিশ কেন্দ্র বলেন, অধিকার বলেন, মায়ের ডাক বলেন, তারা কিন্তু তাদের এক নির্দিষ্ট তালিকা দিচ্ছে। সেই তালিকা বিগত সরকার চ্যালেঞ্জ করেছে এবং আইনগতভাবে মোকাবেলা করেছে এবং বলেছে যে এই তালিকা ভুল, আমরা কিন্তু দেখিনি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ওনারা যারা এই অভিযোগগুলো করছেন ওনাদের সঠিক তথ্য প্রমাণ আছে দেখেই ওনারা করছেন। অবশ্যই। এবং উপদেষ্টা মণ্ডলী থেকেও কিন্তু বারংবারই এসেছে যে আরও কেউ যদি থাকেন এই ধরনের, সেই তথ্যগুলো যেন আরও প্রকট করে আসলে তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেন যান। আমরা মানবাধিকার সুশাসন নিয়ে আবারও কথা বলবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট আরেকটি বিরতি। কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আমাদের বিষয় মানবাধিকার সুশাসন সংস্কারের প্রতিশ্রুতি। এবং বর্তমানে আমাদের সাথে স্টুডিওতে এই নিয়ে কথা বলতে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রয়েছেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে। এবং এবার প্রশ্নটা আসলে ব্যারিস্টার মাহাদিন চৌধুরী আপনাকে দিয়েই শুরু করতে চাই। বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতিশ্রুতি, আমরা এইটা নিয়ে যদি কথা বলতে চাই, প্রতিশ্রুতি হিসেবে কতটুকু কি আমরা রাখতে পারি, জনগণের কাছে কতটুকু আমরা দাবি রাখতে পারি, সরকার কিংবা প্রশাসনের কাছে আসলে আমরা কতটুকু চাইতে পারি যে এই জিনিসগুলো আমরা চাই? আমি মনে করি বর্তমান সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের সবার ইন্টেনশন খুবই ভালো। ওনারা সবাই সুশাসন, ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠা করতে চান এবং সেই মোতাবেক ওনারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বা যে কোনো পাবলিক ফাংশনে ওনারা বলছেন। কিছু পজিটিভ স্টেপসও আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু যেমন বিগত সরকারের আমলে ব্যক্তি তোষণ, দল তোষণে যারা ব্যস্ত ছিলেন তাদেরকে প্রশাসন থেকে সরানো থেকে শুরু করে যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াও আমরা দেখেছি। আমরা আশা করি বর্তমান সরকারের কাছে পরবর্তী নির্বাচন দেওয়ার আগে বা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে ওনারা জনগণের জন্য সুবিচার, আইনজীবী হিসাবে আমি বলতে চাচ্ছি যে জনগণের জন্য সুবিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার প্রায়োরিটি বেসিসে ওনারা সবার আগে তাই করবেন, আমি তাই আশা করি। বিকজ আমরা বিগত 15 বছর আওয়ামী শাসন আমলে যা দেখেছি যে মানুষের বিচার চাওয়ার কোনো জায়গা ছিল না। আপনি ফর এক্সাম্পল বিএনপির আয়োজিত যে কোনো দলীয় কর্মসূচির আগে পরে গ্রেফতার হলে তার জামিন হতো না, হ্যাঁ, গণগ্রেফতার, যে কোনো জামিন হতো না। কিন্তু 2 মাস পরে একই ব্যক্তি ঠিকই জামিনে বের হয়ে যাচ্ছেন, কিন্তু মামলা কিন্তু একই, কোনো পরিস্থিতির কোনো বদলায়নি। সুতরাং এই আদালত যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে আমরা আশা করি এই সরকার এই ব্যবস্থাটা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করে এবং প্রোঅ্যাক্টিভলি কাজ করে। আমরা পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা বেশ কিছুদিন দেখেছি, আশা করি ওনাদের এই নির্লিপ্ততা আর দেখব না। ওনারা যাতে প্রোঅ্যাক্টিভলি কাজ করে সেটা আমরা চাই। অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই যাতে প্রপারলি ফাংশন করে, ওনারাও অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অন্তত বর্তমান র্যাব প্রধান বা পুলিশ প্রধানের মতো অনুধাবন ওইভাবে যাতে অনুধাবন করতে পারেন ওনাদের ভুল, এবং রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ওনাদের ভূমিকাটা যেন ওনারা সুষ্ঠুভাবে করতে পারেন। যেহেতু এটি একটি অনির্বাচিত সরকার,
অনির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা আসলে খুব বেশি রেখে লাভ নাই। আমাদের প্রত্যাশা আপাতত এতটুকুতে সীমাবদ্ধ। অবশ্যই। এবার যেতে চাই জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে, একই জিনিস তবে একটু ভিন্নভাবে আসলে প্রশ্নটা করতে চাই। জনগণের গত 15 বছর কিন্তু আমরা দেখেছি, আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি, আমরা অনেক শুনেছি এটা হবে এটা হবে এটা, অবকাঠামোর অনেক উন্নতি দেখলেও মানবাধিকার নিয়ে তেমন আমরা প্রতিশ্রুতি কিন্তু হয়তো শুনেছি, প্রতিফলন দেখিনি। বর্তমান সরকারের কাছে আসলে আপনার চাওয়া কিংবা বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনার চাওয়া? দেখুন, এই আপনার প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ করেছেন যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত উন্নয়নের ধারণাটাকেও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ করে আসছি, যে কেবলমাত্র ইমারত নির্মাণ, রাস্তাঘাট নির্মাণটাকেই উন্নয়ন হিসেবে দেখানোর চেষ্টা করেছে। উন্নয়নের যে ধারণা সেটি কেবলমাত্র কিছু অঙ্ক সূচক দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করা কিংবা তার ভালো মন্দ থাকার বিষয়টাকে কখনোই প্রায়োরিটাইজ করা হয় নাই বিগত 15.5 বছরের ঘটনায়। ফলে এই আলোচনাগুলো যখন এখন উঠে আসছে তখন আমাদের কিন্তু এখন সূচক নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের কিন্তু বরঞ্চ ডেভেলপমেন্টের কনসেপ্ট এখন অনেক বেশি সারা পৃথিবীতে চলমান। যেখানে আপনি ফ্লাইওভার বানাচ্ছেন সেটা ভেঙে আসলে খাল খনন করলেই পরিবেশের জন্য বরঞ্চ ভালো হতো। চট্টগ্রামে ফ্লাইওভার তৈরি করে আসলে পুরো চট্টগ্রাম নগরীটাকে ডেস্ট্রয় করা হয়েছে। আমি এখন চিনতেই পারি না এই নগরীটাকে। এটার সুযোগ সুবিধা যদি বলেন তাহলে ফ্লাইওভারগুলোতে বর্ষার সিজনে অনেককেই আমরা দেখেছি সেখানে ধানের চারা লাগিয়ে দিয়ে আসতে, জল জমে এমন অবস্থা হয় যে সেখানে ধানের চারা লাগিয়ে দিয়ে আসতে হয় ছেলেদেরকে এটাকে মকারি করার জন্য। তো উন্নয়নের এই উন্নয়নগুলোই এরকমই হয়েছে। তার মানে আবার বলতে চাইছি না যে কিছুই হয়নি, ওনারা কিছুই ভালো করেননি, এটাও হচ্ছে একদম মানে গদবাঁধা অভিযোগের মতো। কিছুটা তো কাজ তো ওনারা করেছেনই, সেটা দরকারও ছিল না। তাদের নানান ধরনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেটাকে ঢাকার জন্য তো সামনে একটা ফেস তো দরকার হয়, একটা কাজের কিছু দেখাতে হয়, সেরকম কিছু কাজও হয়েছে। ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন আপনি জানতে চাইছেন যে আমি আসলে কি আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমার স্পেসিফিক 5টা কমিশনের কাজের উপরে খুব আগ্রহ। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে শিক্ষাটাকে একদম প্রাতিষ্ঠানিকভাবে ডেস্ট্রয় করা হয়েছে, বেছে বেছে ধরে ধরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। শিক্ষা কমিশন কিন্তু এখনো গঠন সেটাই বলছি, শিক্ষাতে কি পরিবর্তন আসছে, শিক্ষা নিয়ে আসলে কি ভাবছেন। ইভেন কারিকুলাম পরিবর্তন করার যে কমিটি করলেন সেটা নিয়েও খুবই অপ্রীতিকর নানান ধরনের ঘটনা আমরা দেখেছি, সেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। প্রশাসন নিয়ে মাদিন যদিও বলেছেন প্রশাসনের আসলে বড় রকমের সংস্কার প্রয়োজন। এই প্রশাসনেই দেখবেন যে কেবলমাত্র তোষণের জন্যে এবং রাজনৈতিকভাবে কিছু মানুষদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এমন এমন পদ সৃষ্টি করা হয়েছে, এমন এমন খরচের খাত সৃষ্টি করা হয়েছে। আমাদের মতো একটা ছোট দেশে এত বড় প্রশাসন আদৌ প্রয়োজন কিনা সে নিয়ে নতুন করে ভাবনা শুরু করা প্রয়োজন এবং যে সমস্ত আইন, যে সমস্ত কাঠামোগুলো আছে সেখানে পরিবর্তন দরকার। পুলিশের সংস্কারের জায়গাটাতে বড় রকমের ভাবনা চিন্তার বিষয় আছে এবং সর্বশেষে আসলে বিচার। অবশ্যই, এবং এইগুলো মাথায় রেখেই আজকের কিশোয়ানের নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে শেষ করতে চাই আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।